হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমি অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম। অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন প্রিপারেশন গত ক্লাসে আমি শেষ করেছি। আজকে এই অ্যালকেনের প্রস্তুতি গত ক্লাসে হয়েছে, আজকে তার ভৌত ধর্ম জানা এবং রাসায়নিক ধর্ম দিয়ে এই অ্যালকেনটা আজকে শেষ করব। অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যালকেনের প্রপার্টিজ। তার মধ্যে থাকবে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ। প্রথমে চলে আসি অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনে কারা অ্যালকেন অবশ্যই তোমরা জানো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, অর্থাৎ যাদের সাধারণ সংকেত CnH2n+2 অর্থাৎ সমস্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগগুলো অ্যালকেন। এদের কি অবস্থায় এরা থাকে তোমরা জানো। CNG ন্যাচারাল যে গ্যাস, তার মূল উপাদান মিথেন, মিথেন গ্যাসীয়। ইথেন, প্রোপেন, বিউটেন, এলপিজি গ্যাসে মুখ্যত বিউটেন থাকে, সমস্ত গ্যাসীয় এবং লাঞ্ছ শক্তি। তাই অবস্থায় দেখা যায় যে C1 থেকে অর্থাৎ 1 কার্বন থেকে 4 কার্বন পর্যন্ত অ্যালকেনগুলো সমস্ত গ্যাসীয় হয়। তারপর C5 থেকে C13 এরা সব তরল, এরা গ্যাসীয়, এরা তরল। এর পরবর্তী অর্থাৎ গ্রেটার দ্যান C13 এরা সবাই কঠিন। এবং এই আণবিক কার্বন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের আণবিক গুরুত্ব বৃদ্ধি পায়। ফলে এদের স্ফুটনাঙ্ক, গ্যাসের স্ফুটনাঙ্ক কম, তরলের তার চেয়ে একটু বেশি। যত কঠিন হয় স্ফুটনাঙ্ক, আন্তরাণবিক আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস বল বলে, এই ভ্যান ডার ওয়ালস বল বৃদ্ধি পায় আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাই এদের স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। এবার আসি দ্রাব্যতা, অর্থাৎ কিসে এরা দ্রবীভূত হয়। অ্যালকেনগুলো অধ্রুবীয় বা নন পোলার। এরা হচ্ছে নন পোলার। নন পোলার মানে কি? পোলারিটি নেই, কোনো চার্জ নেই। কার্বন হাইড্রোজেন হয়, এদের তড়িৎ ঋণাত্মক কোনো মৌল না থাকায় এদের কোনো পোলারিটি প্রকাশ পায় না। অধ্রুবীয় হওয়ায় এরা জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য কেন? জলের দ্রবণ, জল যেহেতু পোলার বা ধ্রুবীয়, তাই পোলার যৌগ অর্থাৎ ধ্রুবীয় যৌগগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়, কিন্তু নন পোলারগুলো জলে দ্রবীভূত হয় না। অ্যালকেনগুলো নন পোলার হয়, জলে অদ্রাব্য। এরা জলে অদ্রবীভূত। জৈব দ্রাবকে দ্রাব্য। জৈব দ্রাবক কারা? বেঞ্জিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, ইথার। এই দ্রাবক কিন্তু অ্যালকেন দ্রবীভূত হয়। জলে অ্যালকেন দ্রবীভূত হয় না। গ্যাস তো হবেই না, তরল যে অ্যালকেনগুলো আছে তারাও কিন্তু জলে দ্রবীভূত হয় না, যেহেতু এরা নন পোলার বা অধ্রুবীয়। এই ভৌত ধর্ম নিয়ে দুটো মুখ্য কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক বেশি কেন? আমরা এখানে বলেছি আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্ফুটনাঙ্ক তার বেশি হয়। কেন হয় এর একটা উদাহরণ দিয়ে দেন। এই মিথেনের স্ফুটনাঙ্ক দেখো -161.5 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসীয় হয়। অপরদিকে 7টা কার্বন আছে, N-হেপ্টেন, এর নাম হচ্ছে N-হেপ্টেন। এই N-হেপ্টেনের স্ফুটনাঙ্ক সেখানে দাঁড়িয়ে আছে 98.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তরল অবস্থা। কেন এটা বলছি? কেন তার আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্ফুটনাঙ্ক এবং অবস্থা পরিবর্তন হয়, এই কারণটা তোমাদের জানতে চাই। আণবিক অ্যালকেনগুলো যেহেতু নন পোলার, এই স্ফুটনাঙ্ক বলে রাখি, এই স্ফুটনাঙ্ক বা অবস্থা সম্পূর্ণ নির্ভর করে অণুগুলোর মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বল। মাথায় রাখবে, ইন্টারমলিকুলার ফোর্স। এই আন্তরাণবিক আকর্ষণ বল অনেক রকমের হয়। একটাকে সবচেয়ে দুর্বল আন্তরাণবিক আকর্ষণ হলো
নন পোলার অণুগুলোর মধ্যে হয়ে থাকে ভ্যান ডার ওয়াল ফোর্স। তাদের মধ্যে অণুগুলোর মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে, যাকে ভ্যান ডার ওয়াল ফোর্স বলে। যখন অণুগুলোর মধ্যে নন পোলার কোনরূপ আণবিক আকর্ষণ যখন দুর্বল হয়, হাইড্রোজেন বল গঠিত হয় না, ডাইপোলার ইনডিউস ডাইপোলার আকর্ষণ থাকে না, তখন কিন্তু তাদের মধ্যে দুর্বল আকর্ষণ বল রূপে কাজ করে ভ্যান ডার ওয়াল ফোর্স। ভ্যান ডার ওয়াল ফোর্স কার উপর নির্ভর করে? অণুর, এইটা অবশ্যই মনে রাখবে, অণুর আণবিক গুরুত্ব এবং তার পৃষ্ঠতলের পরিধি বা আয়তন। আণবিক গুরুত্ব যত বাড়বে, তার পৃষ্ঠতলের পরিমাণ যত বাড়বে, অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল তত বাড়বে, অর্থাৎ অণুগুলো সংযোজিত সংঘটিত হয়ে থাকবে, তার স্ফুটনাঙ্ক এবং তার অবস্থা গ্যাস থেকে কঠিন দিকে এগোবে। যেহেতু মিথেনের দেখো আণবিক গুরুত্ব কম, অপরদিকে এন-হেপ্টেনের আণবিক গুরুত্ব বেশি, এর পৃষ্ঠতলের পরিমাণ কম, এর পৃষ্ঠতলের পরিমাণ বেশি। যেহেতু পৃষ্ঠতল এবং আণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই এন-হেপ্টেন অর্থাৎ উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনগুলো আন্তরাণবিক আকর্ষণ বল রূপে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি ইফেক্টিভ হচ্ছে, তাই এর অবস্থাও গ্যাস থেকে তরল হয়েছে এবং স্ফুটনাঙ্ক বাড়ছে। অবশ্যই এটা বুঝতে পেরেছো ভ্যান ডার ওয়ালস ফোর্স কি। ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে আমরা এগুলোকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করব। পরের একটা ওই ধরনের কোশ্চেন, এখন এখানকার সঙ্গে এখানকার একটা আণবিক গুরুত্ব বলার সঙ্গে এখানে পরের কোশ্চেনটা দেখো, একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনগুলির স্ফুটনাঙ্ক শাখা শৃঙ্খল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কেন? সমাবয়বী, একই আণবিক গুরুত্ব বিশিষ্ট সমাবয়বী অ্যালকেন, অর্থাৎ তাকে আইসোমারিক, আণবিক গুরুত্ব একই, কার্বন হাইড্রোজেন সংখ্যা একই আছে, তার গঠনগত সজ্জা বিন্যাসের জন্য সমাবয়বী আইসোমার তৈরি করেছে, শৃঙ্খল আইসোমার যেটা হয়। দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে যত শৃঙ্খল হবে স্ফুটনাঙ্ক কমে যাবে। কারণ কি? আণবিক গুরুত্ব একই। ভ্যান ডার ওয়ালস ফোর্স তাহলে তো বলেছে আণবিক গুরুত্ব একই হলে স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা, এখানে হচ্ছে না। কেন যায়? আণবিক গুরুত্ব এক উদাহরণ এখানে দেখো, N-পেন্টেন 5 কার্বন N-পেন্টেন স্ফুটনাঙ্ক 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এর আণবিক গুরুত্ব 72। আবার কোশ্চেনটা এখান থেকে বলতে পারে N-পেন্টেন এবং নিওপেন্টেন, এটাও পেন্টেন, নিওপেন্টেন শাখাযুক্ত, একে নিওপেন্টেন বলে। আইউপ্যাকের নাম হবে 1 2 3, 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে 2 ডাইমিথাইল প্রোপেন, কিন্তু সাধারণ নাম হচ্ছে নিওপেন্টেন, আর এটাকে বলে নরমাল পেন্টেন বা এন-পেন্টেন। দুটোর আণবিক গুরুত্ব 72, কিন্তু এর স্ফুটনাঙ্ক 36 ডিগ্রি, এর স্ফুটনাঙ্ক সেখানে 9.5 ডিগ্রি। কারণ কি? আণবিক গুরুত্ব একই হলেও ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা একই হওয়ার কথা হচ্ছে না, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো অণুর পৃষ্ঠতল বা সারফেস এরিয়া। এই অণুটার সারফেস এরিয়া আর এই অণুটার সারফেস এরিয়ার মধ্যে, অর্থাৎ অণুগুলোর আণবিক স্তরে যেহেতু এটা ছড়িয়ে আছে, শৃঙ্খল অনুযায়ী আছে, তাই এর সারফেস এরিয়া বেশি হয়। আর এটা যেহেতু একটি কার্বনের চারিদিকে মিথাইল গ্রুপগুলো আছে, সার্কুলার বা গোলক শেপ হয়ে থাকে, গোলক হয়ে গেলে যে কোনো অণুর আয়তন বা সারফেস এরিয়া কমে যায়। সারফেস এরিয়া কমার সঙ্গে সঙ্গে এই অণুর আন্তঃআণবিক আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কম হয়। ভ্যান ডার ওয়ালস ফোর্স কম হওয়া মানে কি? তার স্ফুটনাঙ্ক অণুগুলোর মধ্যে যে সংগঠিত বা সংযোজিত বা কাছাকাছি আকর্ষিত হওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, ফলে স্ফুটনাঙ্ক কম হয়ে যায়। এখানে কি হয়? যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস ফোর্স সারফেস এরিয়া বেশির কারণে বেশি হচ্ছে, তাই এর স্ফুটনাঙ্ক বেশি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যালকেনের ভৌত ধর্ম এবং সেই সংক্রান্ত দুটো প্রশ্ন আমরা অবশ্যই মাথায় রাখবো। এবার আসবো অ্যালকেনের রাসায়নিক ধর্মে। দেখো অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম বলার আগে বলে নিই, জৈব যৌগগুলোর মধ্যে সবচেয়ে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় হলো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কম করে অ্যালকেন। কেন রাসায়নিক বিক্রিয়া করে না?
অ্যালকেনের মধ্যে কোনো দ্বিবন্ধন নেই, কোনো কার্যকরী মূলক নেই, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা খুব দৃঢ়, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এটাও দৃঢ়। ফলে এই কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন যে সিঙ্গেল সমযোজী বন্ধনগুলো আছে এরা নন পোলার প্রকৃতির হয়। এরা সাধারণত বেশ ড্রাস্টিক কন্ডিশন অর্থাৎ বিশেষ ধরনের পরিস্থিতি ছাড়া এরা কিন্তু সহজে রাসায়নিক বিক্রিয়া করে না। তা সত্ত্বেও যে বিক্রিয়াগুলো করে সেগুলো আমি দেখিয়েছি। আর অ্যালকেনগুলো কিন্তু মনে রাখবে ড্রাস্টিক মানে বললাম উচ্চ অবস্থায়, এরা দাহ্য, কিন্তু আগুনের উচ্চ তাপে কিন্তু এরা জ্বলে ওঠে। তাই তো এলপিজি সিএনজি তাতে সবই অ্যালকেন থাকে। প্রথম বিক্রিয়া দেখো, দহন অতিরিক্ত অক্সিজেন সহ যদি আমরা অ্যালকেনকে দহন করি, আমি এই ধরনের বিক্রিয়া দিয়ে এগোচ্ছি, জেনারেল বিক্রিয়া হচ্ছে সাধারণ বিক্রিয়া দিয়ে করছি, সেটাকে আমরা প্রথমেই বলে নিই এই কোন একটা স্পেসিফিক অ্যালকেন নেওয়া হয়নি। অ্যালকেনের সাধারণ সংকেত এটা, আর অ্যালকেনের যে সাধারণ রূপ অর্থাৎ আর হচ্ছে অ্যালকিল গ্রুপ তার সঙ্গে হাইড্রোজেন, অ্যালকিল গ্রুপের সঙ্গে হাইড্রোজেনের অ্যালকেন পাওয়া যায়। কারণ আমরা জানি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকিল গ্রুপ তৈরি হয়। তাই সাধারণভাবে RH, আর যদি মিথাইল নিয়ে হাইড্রোজেন থাকলে হবে মিথেন, আর যদি ইথাইল হয় হবে ইথেন, প্রোপাইল হলে প্রোপেন, আইসোপ্রোপাইল হলে আইসোপ্রোপেন। অর্থাৎ এই ধরনের সাধারণ সংকেত নিয়ে সাধারণভাবে যে বিক্রিয়াটা আমরা বুঝে দিতে পারি, যে কোনো অ্যালকেন নিয়ে এই বিক্রিয়া ঘটালে তার করেসপন্ডিং সেই আণবিক সংকেত অনুযায়ী তার যৌগগুলো পাবো, এটা অবশ্যই মাথায় রাখবো। অতিরিক্ত অক্সিজেন দহন সব সময় পাবো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন দহন করলে আমরা যে গ্যাস অর্থাৎ এলপিজি যে গ্যাস রান্না করি, আগুন দিলেই জ্বলে ওঠে গ্যাস, উৎপন্ন হয় কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, আর তাপ পাই, প্রচুর পরিমাণে তাপ শক্তি পাওয়া যায়। এলপিজি থেকে সবচেয়ে বেশি তাপ শক্তি পাওয়া যায় বিক্রিয়ায়, অর্থাৎ মিথেন গ্যাসগুলো দহনের পরে প্রাপ্ত যৌগ হলো কি না কার্বন ডাই অক্সাইড, জল আর তাপ পেয়ে থাকে। এরপরে দেখো পরে আরেকটি তাপে যাকে বলে ক্র্যাকিং বা তাপ বিভাজন। এখানে অক্সিজেনের উপস্থিতি, এখানে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতি ঘটাতে হবে। অক্সিজেনের অনুপস্থিতি যদি অ্যালকেনগুলোকে উত্তপ্ত করা হয় তখন ওরা ভেঙে যায়, যাকে ক্র্যাকিং বলে, ক্র্যাক হয়ে যাচ্ছে, অ্যালকেনগুলো ভেঙে যাচ্ছে। এখানে একটা উদাহরণ দিয়েছি কারণ বুঝতে সুবিধা হবে। প্রোপেনকে যে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ বিভাজন বা পাইরোলিসিস বা ক্র্যাকিং করা হয়, সেখান থেকে একটা দেখো একটা পাত্রে অনেক প্রোপেন আছে, সব প্রোপেনের কিন্তু একরকম, কোন একটি প্রোপেনের দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে প্রোপিন হয়ে গেল, আবার একটা বন্ড ভেঙে গিয়ে ইথিন তৈরি হয়ে যাচ্ছে, এই আরেকটা কার্বন বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে মিথেনে চলে যাচ্ছে, এখানে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। অনেকগুলো নিম্নতর জৈব হাইড্রোকার্বন অ্যালকিন হতে পারে, অ্যালকেন হতে পারে। এবং এইটার একটা উপযুক্ত আছে, এই ক্র্যাকিং এর সুবিধা কি আছে, উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনগুলো থেকে আমরা নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনে রূপান্তর করতে পারি এই ক্র্যাকিং করে। পেট্রোলিয়াম যে ক্রুড অয়েল, সেখান থেকে যে আমরা আংশিক পাতন করে বিভিন্ন অ্যালকেনগুলো পাই, 15, 16, 17 কার্বন বিশিষ্ট যৌগগুলো থেকে ক্র্যাক করে আমরা বিউটেনে আসতে পারি, কেরোসিনে আসতে পারি, ডিজেলে আসতে পারি। অর্থাৎ উপযোগী আমাদের ব্যবহারে উপযোগী যে অ্যালকেনগুলো, সেই নিম্নতর অ্যালকেনে কিন্তু উচ্চতর অ্যালকেন থেকে নিম্নতর অ্যালকেনে তাপ দিয়ে আমরা ক্র্যাক করে উৎপন্ন করতে পারি এই ক্র্যাকিং বিক্রিয়া দ্বারা। পরের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াও সহজে হয় না, বিশেষ পরিস্থিতিতে সক্রিয় অনুপস্থিতিতে হয়ে থাকে। প্রতিস্থাপন কাকে বলে না, অ্যালকেনের হাইড্রোজেন অপসারিত হবে, সেই হাইড্রোজেনের জায়গায় আরেকটি কার্যকরী মূলকের প্রবেশ করবে। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে, অর্থাৎ কার্বন হাইড্রোজেনের এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই হাইড্রোজেন অপসারিত হবে, আরেকটি কার্যকরী মূলকের অবস্থান করবে। কারা আসতে পারে, হ্যালোজেন, নাইট্রো গ্রুপ, সালফার বাইসালফাইড গ্রুপে প্রবেশ করে। সেইগুলোকে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বিক্রিয়া বলা হয়।
একটা বেরিয়ে যায়, আরেকজন তার জায়গায় কি দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই প্রতিস্থাপন বিক্রিয়া তিন রকমের আমি দেখাচ্ছি। তিন রকম মুখ্যত তোমরা জানবে। একটা হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন মানে কি? হ্যালোজেনের প্রবেশ। নাইট্রেশন, নাইট্রো গ্রুপের প্রবেশ। সালফোনেশন, সালফো গ্রুপের প্রবেশ হবে। হ্যালোজিনেশনে সবচেয়ে বেশি সহজে বিক্রিয়া করে ক্লোরিন, যেহেতু ক্লোরিনাত্মকতা ব্রোমিন আয়োডিন অপেক্ষা বেশি। ফ্লোরিনের এতটাই সক্রিয়, দেখবে এই বিক্রিয়াগুলোতে ফ্লোরিন কিন্তু অণুকে ভেঙে দেয়, তাই ফ্লোরিনের বিক্রিয়াটা শান্ত ফ্লোরিন এখানে প্রবেশ করানো যায় না। ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই হ্যালোজিনেশন বিক্রিয়ায় কি করে প্রবেশ করানো হয় না, ক্লোরিন 1 মোল যদি ক্লোরিন দেওয়া হয় এবং বিক্ষিপ্ত H নিউ বলতে বিক্ষিপ্ত সূর্যালোক, H এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, H নিউ দিলেই বুঝবে এটা কি না বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া হচ্ছে। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাস চালনা করা হয় আর ভিতর দিয়ে অ্যালকেনের ভিতর দিয়ে অ্যালকেনের একটি হাইড্রোজেন অপসারিত হয়ে ওই ক্লোরিন, এই যে আর এইচ এর H অপসারিত হয়ে গেল, কে প্রবেশ করলো? ক্লোরিনের একটা ক্লোরিন আর একটা ক্লোরিন H এর সঙ্গে HCl হয়ে অপসারিত হচ্ছে। তাহলে কি পেলাম? অ্যালকিল হ্যালাইড তৈরি হলো। যদি মিথেন নেই মিথাইল ক্লোরাইড, ইথেন নিলে ইথাইল ক্লোরাইড, প্রোপেন নিলে প্রোপাইল ক্লোরাইড তৈরি হবে। ব্রোমিনটাও ঠিক অনুরূপভাবে হাইড্রোজেন অক্সাইডে ব্রোমিন প্রবেশ করছে। এখানে কিন্তু 1 মোল লেখা হয়েছে, কেননা এই ক্লোরিন যদি অতিরিক্ত চালনা করা হয় একটার পর একটা হাইড্রোজেন অক্সাইড মনোক্লোরাইড, ডাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড, টেট্রাক্লোরাইড উৎপন্ন হতে পারে। আমরা ক্লাস 10 এ পড়েছিলাম লাস্ট পর্যন্ত মিথেনের কার্বন টেট্রাক্লোরাইডে চলে গিয়েছিল এই ক্লোরিনেশন বিক্রিয়া দ্বারা। এই জন্য যখনই আমরা অ্যালকেন থেকে মনো হ্যালাইড অ্যালকেন তৈরি করব, অ্যালকিল হ্যালাইড তৈরি করব, তোমরা 1 মোল অবশ্যই লিখবে। তোমাদের বিক্রিয়া থামানো যায় না, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হয়েছে রূপান্তরের ক্ষেত্রে। অবশ্যই ক্লোরিন দিয়ে 1 মোল লিখলে বোঝা যাবে একটাই মাত্র ক্লোরিন এখানে প্রবেশ করবে। আয়োডিনের ক্ষেত্রে দেখো এই বিক্ষিপ্ত সূর্যালোক দিলে কিন্তু আয়োডিনের রাসায়নিক সক্রিয়তা কম হয়, ক্লোরিনাত্মকতা কম হয়, এই কিন্তু সহজে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে প্রবেশ করতে পারে না। তাই এর ক্ষেত্রে একটি তীব্র জারক রূপে গাঢ় নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিড যোগ করলে আয়োডিনের সক্রিয়তা বৃদ্ধি ঘটে এবং অন্তর্বর্তী একটা স্টেপ আছে, সেই স্টেপের পরে আয়োডিনেশন ঘটে, অর্থাৎ আয়োডিন প্রবেশ করে আয়োডো অ্যালকাইড যৌগ তৈরি হয়। তাহলে হ্যালোজিনেশন আমরা জেনে নিলাম, হ্যালোজেনের প্রবেশ। এটা রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে অ্যালকেন থেকে অ্যালকিল হ্যালাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আমরা ক্লোরিন বা ব্রোমিন বিক্ষিপ্ত সূর্যালোক 1 মোল প্রবেশ করিয়ে আমরা তৈরি করতে পারি। পরেরটা দেখো নাইট্রেশন। নাইট্রেশন আমরা NO2 গ্রুপ প্রবেশ করি কোথায় না অ্যালকেন। গাঢ় নাইট্রিক অ্যাসিডের উচ্চতা, গাঢ় নাইট্রিক অ্যাসিডের তাপ দিলেই RH এর এই RH এর একটা হাইড্রোজেন অপসারিত হয়ে নাইট্রিক অ্যাসিডের NO2 গ্রুপ, নাইট্রিক অ্যাসিডের NO2 এখানে প্রবেশ করবে, জল অপসারিত হবে। সালফোনেশন, সালফোনেশন মানে কি বুঝতে পেরেছো? গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম দিলেও হবে। 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফোনেশন ঘটালে অ্যালকেন থেকে অ্যালকিল সালফোনিক অ্যাসিড তৈরি হবে। এটা অ্যাসিড অ্যালকিল সালফোনিক অ্যাসিড, এটা নাইট্রো অ্যালকেন অ্যালকিল সালফোনিক অ্যাসিড। অ্যালকেনের সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, অ্যালকেনের আইসোমারাইজেশন, আইসোমার তৈরি হয়। কি নামে? অনুঘটন একটা উদাহরণ দিয়ে বলি। আইসোমারাইজেশন অ্যালকেনের ঘটে থাকে কার হয় না N-বিউটেন, CH3 CH2 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 N-বিউটেন। এই N-বিউটেনে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর গাঢ় HCl আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, তখন এটা আইসোমারাইজ হয়ে যায়, অর্থাৎ কোনো নতুন গ্রুপ বা কোনো পরমাণুর অপসারণ ঘটে না, কিন্তু এটা নিজে আইসোমার হয়ে N-বিউটেন আইসোবিউটেন রূপান্তরিত হয়। N-বিউটেন চলে গেল কোথায়? আইসোবিউটেন, অর্থাৎ কার্বন যে বন্ধন ছিল নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়ে গেল, একটা গ্রুপ এখানে চলে এলো। এই 4টে কার্বন সমসংখ্যক হাইড্রোজেন আছে, এটা কিন্তু আইসোবিউটেনে রূপান্তরিত হয়ে গেছে। আইসোবিউটেন
এই আইসোবিউটেন অর্থাৎ এন-বিউটেন থেকে আইসোবিউটেন, অ্যালকেন থেকে অ্যালকেনে যাচ্ছে, তার আইসোমার তৈরি হয়েছে। অনুঘটক লাগিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গাঢ় সালফিউরিক গাঢ় HCl এবং তাপ দিলে এই আইসোমারাইজেশন বিক্রিয়া ঘটে থাকে। অবশ্যই বিক্রিয়াটাও মাথায় রাখার চেষ্টা করো। অ্যালকেনের রাসায়নিক ধর্ম এখানেই শেষ হলো। তো একটা স্পেশাল একটা বিক্রিয়া আছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি হয়ে ওঠেনি, বলে লাস্টে এটা বলে নি। মিথেনকে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকেও মিথেন তৈরি করা যায়। ইনঅর্গানিক কম্পাউন্ড মিথেনের একটা বিশেষ প্রস্তুতি, মিথেন প্রস্তুতি এটা জেনে রাখো। অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3, অ্যালুমিনিয়াম কার্বাইডে যদি জল যোগ করা হয়, অ্যালুমিনিয়াম কার্বাইডে জল যোগ করলে পেতে পারি আমরা মিথেন। দুটোই কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডে যদি আমরা জল যোগ করি, মিথেন আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপ করবে। একটা দইয়ের একটা অধক্ষেপ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসবে আর মিথেন গ্যাস তৈরি হয়। অ্যালুমিনিয়াম কার্বাইডে জল দিলে মিথেন এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম সব দিয়ে অ্যালকেন অধ্যায়টা আজকে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।